হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস। তোমরা অনেকেই আমাকে চেনো। আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমরা WBPSC কন্ডাক্টের এই যে ক্লার্কশিপ পরীক্ষার তার যে ডেসক্রিপটিভ বাংলা, এর আগে দুটো ভিডিওকে প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলে এবং তোমরা কিভাবে লিখতে হবে এটা বুঝতে পেরেছো, এটা আমাকে জানিয়েছিলে। সেই জন্য আমি ভাবলাম আমাদের যে ক্লার্কশিপের মেন্সের দ্য লাস্ট টপিক বেঙ্গলের পার্টটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে সারমর্ম লিখন, যাকে আমরা ইংরাজিতে বলি প্রেসি, সেটাই হলো আমাদের বাংলায় সারমর্ম। তো এই সারমর্ম বা সারাংশ আমরা কোনো একটি প্যাসেজকে কিভাবে লিখতে পারি, অল্প সময়ের মধ্যে কি স্ট্র্যাটেজি দিয়ে আমরা একটা প্যারাগ্রাফকে বুঝতে পারি, তো সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। ডেসক্রিপটিভ বাংলার রেসপেক্টে সারমর্ম আমরা কিভাবে লিখবো, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত, পরীক্ষাতে এই ধরনের একটি প্যাসেজ তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে এবং সেই প্যাসেজটিকে পড়ে তোমাদেরকে এর একটা সারাংশ বা সারমর্ম লিখতে হবে। প্রথমত, আমি এই প্যাসেজটাকে পড়ার আগে কয়েকটা নিয়ম তোমাদেরকে বলে দিই, যেটা অনেকে হয়তো জানো, অনেকে আবার জানো না। বাট আমরা যখন ইংলিশে প্রেসিস লিখি আর বাংলায় আমরা তার সারাংশ লিখি, এই দুটো ক্ষেত্রেই আমাদের যে গিভেন প্যাসেজ বা যে সেগমেন্টটা থাকে, সেটার যে শব্দ সংখ্যা বা ওয়ার্ড লিমিট যেটা থাকে, সেটার প্রায় আমরা যদি ধরে নেওয়া হয় স্ট্যান্ডার্ড আমরা কিছু প্রেসিস করছি বা সারাংশ করছি, জেনারেলি তাকে 1/3 রিডিউস করতে হয়। অর্থাৎ আমরা যে সারাংশ, সাপোজ একটা সারাংশ 90টি ওয়ার্ডের একটা প্যাসেজ দেওয়া হয়েছে, তাহলে আমরা সেই প্রেসিসটা করলে আমাদের মোটামুটি 1/3 করতে হয়। তাহলে মোটামুটি এখানে আমরা কতগুলো ওয়ার্ডের মধ্যে আমাদের সারাংশ বা সারমর্মটা লিখবো? 30টি শব্দের মধ্যে। এরপর 30টা শব্দকে আমরা সবসময় যে এক্স্যাক্ট 30টাই শব্দ লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। রেদার আমরা এখানে 30 থেকে প্লাস মাইনাস প্রায় 8 to 9 সেন্টেন্স, এবং আমরা যদি রাফলি করি 40টা পর্যন্ত শব্দ দিয়ে আমরা প্রেসিস করতে পারি, কিন্তু 40-এর বেশি হওয়া কখনোই কাম্য না। আবার 30-এর জায়গায় আমরা 20টা শব্দকে দিয়ে একটা আমাদের সারমর্ম বা সারাংশকে উপস্থাপন করছি, কোনোটি কাম্য না। তাহলে মোটামুটি আমাদের জায়গাটা থাকবে 1/3 বা 1/3 আমরা প্রেসিসটাকে লিখবো, বা যে প্যাসেজটা দেওয়া আছে সেটাকে আমরা সামারাইজ করব। ঠিক, এরপরে আমরা কি করব? সেকেন্ড হচ্ছে আমরা তাহলে ফার্স্ট আমাদের কি কাজ হবে, আমরা প্যাসেজ পড়ি বা না পড়ি, আমরা ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে একবার প্রেসিজের যে ওয়ার্ড আছে সেটাকে কাউন্ট করব। সো ওয়ার্ড কাউন্টটা করলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কতটা মোটামুটি ওয়ার্ডকে রিডিউস করতে হবে। সো ওয়ার্ড কাউন্ট করে প্রেসিজের ওপরে, সাপোজ ধরো একটা 120 ওয়ার্ডস আসছে, ক্লার্কশিপে যেরকম লেভেলের কোয়েশ্চেন আসে 120 থেকে ম্যাক্সিমাম 140টা ওয়ার্ডেরই কোনো প্রেসি দেওয়া হবে, এর থেকে বড় প্রেসি তোমাদেরকে করতে দেওয়া হবে। ঠিক, এরপরে আমরা স্টার্ট করব রিডিং অফ দ্য প্যাসেজ, অর্থাৎ আমাদের যে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদটাকে আমরা পড়ার চেষ্টা করব, এবং অনুচ্ছেদটা যখন আমরা পড়ব, অনুচ্ছেদটা আমরা মার্ক করব। ঠিক, এরপরে যখন আমরা অনুচ্ছেদটাকে মোটামুটি মার্ক করে নিলাম, যে আমরা বুঝতে পারলাম যে কি বিষয়বস্তুর ওপর অনুচ্ছেদটাকে লেখা হয়েছে, আমরা যে যে লাইনগুলোকে মার্ক করেছি সেই লাইনগুলোকে সিমিলার ওয়ার্ডে কিন্তু আমরা সারাংশ করব না। সিমিলার ওয়ার্ডে মানে কি, একদম অ্যাজ ইফ এই ওয়ার্ডটা আমরা প্যাসেজে ছিলাম, এই ওয়ার্ডটাকে আমি কপি পেস্ট করে দিলাম, এটা আমরা করব না। বরং আমরা ভাবার্থকে সারাংশই তুলে ধরার চেষ্টা করব, এবং সারাংশর ক্ষেত্রে আমরা তার একটি শিরোনামও দেব, যে সারাংশটি কি বিষয়বস্তুর ওপর লেখা হচ্ছে। এই এতগুলো বিষয় নিয়ে আমরা যদি বুঝে থাকি, তাহলে এরপর চলো শুরু করা যাক। আজকে আমরা যে একটা প্রেসিসকে সমাধান করতে চাই, সেই প্রেসিসটা কি আছে আমরা একটু প্রথমত শুরু করা যাক আজকের প্রেসিটা বা এই অনুচ্ছেদটা। যখন আমরা পড়বো, আমরা কিন্তু একটা কলম রাখবো বা পেন রাখবো, এবং আমরা মার্ক করার চেষ্টা করবো যে কি বিষয়বস্তুর ওপর জিনিসটিকে বলা হয়েছে। প্রথমত কি লেখা হয়েছে, আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতে রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে, তখনই মেলা তাহার প্রধান উপায়। তখন মেলাই তাহার প্রধান উপায়। অর্থাৎ এই লাইনটাকে যদি আমরা ধরি, তাহলে এই লাইনটা আমরা পরীক্ষায় মার্ক করব।
কারণ এইটা একটি বড় লাইন এবং এর মাধ্যমে একটি লেখক কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন অনুচ্ছেদের ঘটনাবলী। তাহলে এখানে প্রথমত কি বোঝানো হয়েছে, ফার্স্ট আমরা একটা বড় লাইন থেকে কি বুঝলাম, পল্লী সমাজের এখানে কথা বলা হয়েছে, অর্থাৎ গ্রাম বাংলার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে কি একটা গ্রামের মধ্যে পল্লী সমাজকে অ্যাজ ইফ প্রাণবন্ত রাখার জন্য, এই প্রাণবন্ত কথাটা আমরা কোথায় থেকে রিডিউস করলাম বা ডিডাক্ট করলাম, এইটা যে আপনার নারীর মধ্যে বাইরের বৃহৎ জগতে রক্ত চলাচল অনুভব করা। রক্ত আমাদের শরীরে কি কাজ করে, রক্ত আমাদের শরীরকে প্রাণবন্ত রাখে। তাহলে পল্লী জীবনকে প্রাণবন্ত রাখার প্রধান উপায় কিন্তু বলা হচ্ছে মেলা। তাহলে আমরা এই তিনটে লাইনকে ছোট্ট করে আমরা লিখলাম যে বোঝানোর চেষ্টা হচ্ছে পল্লী সমাজকে দৈনন্দিন যে তার গতানুগতিক জীবন থেকে প্রাণ দেয় এই মেলা। পরের লাইন আমরা পড়ব, কি বলা হয়েছে, পরের লাইনে বলা হয়েছে এই মেলাই আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান। অর্থাৎ আমাদের যদি এটা একটি দেশ হয়, দেশের বাইরের কিছু শিখতে গেলে, কিছু জানতে গেলে, অর্থাৎ বাইরের জগৎকে আমাদের দেশে অনুভব করার যে জায়গাটা, সেটাই কিন্তু মেলা আমাদেরকে দেয়। তাহলে আমরা যদি 2 নম্বর লাইনটাকে এভাবে বোঝার চেষ্টা করি, কি বলা হচ্ছে যে বাইরের জগৎকে জানার যে চেষ্টা বা জানার যে উপায়, সেটা কিন্তু আমাদের মেলা। তাহলে অ্যাজ এ মেলার একটা ফাংশনের কথা বলা হচ্ছে যে অচেনাকে জানা, এই সন্ধান, এই সুযোগ, এটা কিন্তু মেলা আমাদের করে দেয়। পরের লাইনটা কি আছে, এই উৎসবে পল্লী আমাদের মনের কি করে, সংকীর্ণতাকে বিস্তৃত করে এবং তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। অর্থাৎ আমাদের যে মনের যে সংকীর্ণতা, সংকীর্ণ গ্রন্থির মধ্যে যখন আমরা আবদ্ধ থাকি, তখন কাউকে যে দিতে হয়, কাউয়ের বা কেউ দিলে সেটাকে প্রাণ ভরে যে গ্রহণ করতে হয়, এই যে মনের ক্ষুদ্র সংকীর্ণতার বাইরে বেরিয়ে মনকে বৃহত্তর পরিধিতে কিন্তু নিয়ে যায়, যেটা এই প্যাসেজে আমরা বুঝলাম। অর্থাৎ মনের বৃহত্তর জগতের সাথে মনকে বিলীন করে দেয়া, মনের সংকীর্ণতাকে দূর করা, অর্থাৎ বৃহত্তর পরিধিতে নিয়ে যায় এই মেলা। তাহলে আমরা এইভাবে 3টে জায়গাকে ড্র করতে পারলাম। পরেরটা এসো, যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় হয় বর্ষার আগমন, অর্থাৎ বর্ষা এলে কি হয়, জলাশয়ে জল ভর্তি হয়ে জলাশয় পূর্ণ এবং প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর হলো মেলা। অর্থাৎ সেই আবার একই কথা কি একটি রূপকের মাধ্যমে বোঝানো হয়েছে, কোন কথাটিকে, এই যে মনের সংকীর্ণতাকে দূর করে বৃহত্তর পরিধিতে মনকে বিলীন করে দেয়া, সেটাকে একটি রূপকের মাধ্যমে ইউজ করা হয়েছে। কি বর্ষার সময় বর্ষার আগমন কেন হয়, বর্ষার আগমন হলে আমাদের জলাশয়গুলো জলে পূর্ণ হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে। এবার একটা জায়গা, এই ধরনের রূপক দিয়ে কিন্তু লেখক কোনো একটা জিনিসকে, ভাবকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রূপককে কখনোই আমরা সারাংশতে আনবো না, বরং আমাদের কাজ হবে রূপকটাকে বোঝা, কিন্তু রূপককে কখনোই আমরা সারাংশ অ্যাকচুয়াল উত্তরে আমরা কিন্তু ইউজ করবো না। তাই আমরা এই লাইনটাকে কেটে দিতে পারি যে এটা আমাদের কাজে লাগবে না, বাট শুধু আমরা এখান থেকে উপলব্ধিটি নেব বা ইন্টারপ্রিটেশনটা নেব। লাস্ট, এই মেলা আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক, অর্থাৎ এটি একটি স্বাভাবিক ঘটনা, এটা লেখা হয়েছে। পরের জায়গাটা এসব, পরে কি বলা হয়েছে, একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে, কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয় তাহারা হৃদয় খুলিয়াই আসে, সুতরাং এইখানি দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। সো এই লাইনটা থেকে আমরা কি কনক্লুড করতে পারলাম, এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে বা এখানে একটি তুলনা করা হচ্ছে। কি তুলনা করা হচ্ছে, একটি সভাকক্ষের সাথে একটি মেলা তুলনা করা হচ্ছে। মেলা একটি মুক্ত প্রাঙ্গণ, সভা সেখানে একটি কিন্তু বদ্ধ জায়গা, এবং সভার মধ্যে কিন্তু একটা মানুষ আসে যখন সংশয় থাকে, সে কি বলবে না বলবে, সে আদেও তার সহজ সহজ যে সত্তা সেটাকে কিন্তু প্রকাশ করতে পারে না, কিন্তু মেলায় মানুষ মুক্ত, সে ভেতরে যেরকম সেই সমস্তটুকুনিকে নিয়ে মেলায় মানুষ কিন্তু একাকার হয়, অর্থাৎ মেলা কিন্তু মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়। তার মানে এটাই আমরা বুঝলাম। এরপরে লাস্ট,
পল্লীগুলি যেদিন হাল লাঙল বন্ধ করিয়া ছুটি লইয়াছে সেই দিনই তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। অর্থাৎ হাল লাঙল দিয়ে যখন বন্ধ, অর্থাৎ পল্লীর মানুষ যখন ব্যস্ত নয় তখনই কিন্তু তাদের অবসর, এবং তারা ব্যস্ত নয় এবং তারা কিন্তু মেলার একটা মেলবন্ধনে নিজেদেরকে বাঁধবে। তো এই হচ্ছে পুরো আমাদের প্যাসেজটা। তাহলে আমরা যদি মোটামুটি কনক্লুড করি 3-4টে লাইনে যে কি বলা হয়েছে প্যাসেজটায়। প্রথমত এখানে একটি মেলার গুরুত্বকে বোঝানো হয়েছে, ঠিক? তাহলে এটা আমরা লিখলাম। মেলার গুরুত্বকে কিভাবে বোঝানো হয়েছে? মেলা মনের সংকীর্ণতাকে দূর করে, পল্লীবাসীর জীবনে নতুনত্বের ছোঁয়া দেয়, নতুনের ছোঁয়া আনে এই মেলা। পরবর্তীকালে আর একটা ভীষণ বড় কম্প্যারিজন করা হচ্ছে, সভায় মানুষ কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরতে পারে না, ঠিক? কিন্তু একটা আমরা যদি মেলায় দেখি, মেলা মুক্ত প্রাঙ্গণ। মোটামুটি এই 3টে বিষয়ের ওপর আমাদের অনুচ্ছেদটিকে সামারাইজ করতে হবে। তাহলে এই সমস্ত কিছু নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা যদি এর টাইটেল বা শিরোনামের কথা ভাবি, তাহলে মোটামুটি কি বোঝানো হয়েছে? পল্লী জীবনে মেলার গুরুত্ব, তাই না? একদম আমাদের যদি পরীক্ষায় খুব বেশি কথার আঙ্গিক আমাদের না থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? পল্লী জীবনে মেলার গুরুত্ব। সব থেকে ইজি, সব থেকে সহজ, এর থেকে সহজতর কোনো টাইটেল হয় না। এবং আমার ব্যক্তিগত মতামতে ক্লার্কশিপের পরীক্ষায় আমি সহজ এবং সাবলীল লিখছি, এটা অনেক বেশি জরুরি। কার থেকে? যে তুমি অনেক কঠিন শব্দ ভাণ্ডারকে ইউজ করছো, তুমি সুন্দরভাবে স্পষ্ট ভাষায় সময়ের মধ্যে লিখে আসো। এর থেকে অনেক বেশি, অনেক সুন্দর আমরা কোনো ভাষার আঙ্গিক দিয়েও কিন্তু আমাদের শিরোনামকে রচনা করতে পারি। কিরম ভাবে আমরা লিখতে পারি? মেলা পল্লী জীবনের প্রাণের আশ্বাস, এরকম ভাবেও লিখতে পারি, প্রাণের স্বাদ। কিন্তু আমি খুব সহজ জিনিসটা দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, কারণ পরীক্ষার এক্সাম হলে তোমরা এত জটিল শব্দ ভাণ্ডারকে ভাবার সময় পাবে না। তো এই সমস্তটা প্যাসেজটা পড়ে আমি মোটামুটি একটা সহজ ক্লার্কশিপে আমরা কিভাবে লিখতে পারি তার রেসপেক্টে এটাকে সামারাইজ করেছি। কি করা যেতে পারে দেখো। পল্লী জীবনে মেলার গুরুত্ব। আমাদের দেশ প্রধানত পল্লীবাসী, আর মেলা এই পল্লী জীবনের সঙ্গে বৃহৎ বিশ্বের যোগসূত্র স্থাপন করে। মেলা বাহিরের জগৎকে ঘরের মধ্যে আহ্বান জানায় ও গ্রামবাসীকে সংকীর্ণতা ভুলিয়ে আনন্দ ও আদান প্রদানের সুযোগ দেয়। সবার আহ্বানে মানুষ দ্বিধাগ্রস্ত হলেও মেলার আহ্বানে তারা আন্তরিকভাবে আসে। তাই মেলাই দেশের মানুষের হৃদয় জয় ও ঐক্য স্থাপনের প্রকৃত সুযোগ। তাই আমি এই ওয়ার্ডটাকে টোটাল যদি আমরা প্যাসেজটাকে গুনতাম, তোমরা যদি পজ করে গুনো, মোটামুটি 143 মতো ওয়ার্ড আছে। এটাকে আমি 1/3 আমি রিডিউস করেছি এবং মোটামুটি 40টা ওয়ার্ডসের মধ্যে এই প্রেসি বা সারমর্ম বা সারাংশটাকে উপস্থাপন করেছি। আবারও বলছি, এই সারাংশটাকে আরও সুন্দর ভাষার অ্যাঙ্গেলে লেখা যেতেই পারে, কিন্তু সেগুলো আমরা যখন WBCS এর মতো পরীক্ষা দিই সেখানে আমাদের কিন্তু এক একটা প্রেসিসকে পড়ে ভেবে লেখার জন্য অনেকটা সময় লাগে। এখানে ক্লার্কশিপের মতো পরীক্ষায় 10 মিনিটের বেশি তুমি সময়ই পাবে না। সেখানে তোমাকে ওয়ার্ড কাউন্ট করতে হবে, তোমাকে প্রেসিস বা অনুচ্ছেদটিকে পড়তে হবে, তোমাকে সেখানে 1, 2, 3 করে কয়েকটা মনের মধ্যে কিছু পয়েন্টসকে জট ডাউন করতে হবে এবং ভুল বানান না ইউজ করে সেই প্রেসেসটাকে কিন্তু খাতায় লিখে আসতে হবে। তো সব সময় মনে রাখবে যে এখানে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা ম্যাটার করছে। তুমি ভুল বানান না লিখে সঠিক শব্দ বন্ধের মাধ্যমে কোনো একটা সারমর্ম লিখছো, বঙ্গানুবাদ লিখছো কিংবা প্রতিবেদন লিখছো, এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। সো আজকে এই প্রেসেসটা আমরা আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে ক্লার্কশিপ পরীক্ষাটা হবে, ধরে রাখো ডিসেম্বর মাসে পরীক্ষাটা হবে, মোটামুটি নভেম্বর মাসটা তোমরা ফুল ফ্লেজড ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করতে পারো। চাইলে আমার সাথে যুক্ত হতে পারো, যেখানে আমি কিন্তু তোমাদেরকে ডেইলি টাস্ক প্রোভাইড করব, যেটা এখানে হয়তো মেনশন নেই, বাট আমি ডেইলি তোমাদেরকে কোনো না কোনো একটা, হয় ট্রান্সলেশন, নয় প্রেসিস,
নয় কোনো একটা প্রতিবেদন বা রিপোর্ট লিখতে দেবো, তোমরা সেটা লিখবে এবং তার কীরকম ডেমো অ্যান্সার হতে পারে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। এটা টিল দ্য ডেট অফ এক্সামিনেশন, এটাকে কন্টিনিউ হবে, কন্টিনিউয়াস এই প্র্যাকটিসটা রেগুলার কোনো না কোনো লেখার সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারবে। এছাড়া 24টা মডেল অ্যান্সার্স কীভাবে লিখতে হয়, প্রত্যেকটা টপিকে 4টে করে মডেল অ্যান্সার্স, ইংলিশের রিপোর্ট, সামারি, ট্রান্সলেশন, বাংলার যে প্রতিবেদন, আমাদের সারাংশ বা আমরা যখন বঙ্গানুবাদ করি, সমস্ত কিছু নিয়ে টোটাল 24টা মডেল অ্যান্সার থাকবে। পাশাপাশি ডেলি এইভাবে প্র্যাকটিস সেট থাকবে, ফুল লেন্থ 4টে মক থাকবে এবং 4টে মকের কপি আমি পার্সোনালি চেক করে দেবো তোমাদেরকে। সো এই হচ্ছে পুরো জায়গাটা। কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করে জানিও অবশ্যই। মেল আইডি কোথা থেকে পাবে? মেল আইডি আমাদের টেলিগ্রাম থেকেও পেতে পারো। ফার্স্ট পিন কমেন্ট সেকশন, এই ভিডিওর পিন কমেন্ট সেকশনে গিয়ে দেখবে মেল আইডি দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সেও এই চ্যানেলের অফিসিয়াল মেল আইডি দেওয়া আছে, তোমরা মেল করে আমাকে জানাতে পারো। কম্প্রিহেন্সিভ প্র্যাকটিস সেট আমি যেটা বললাম ডেলি প্রোভাইড করা হবে, তার কি অ্যান্সার হয় সেটাও কিন্তু দেওয়া হবে। শুধুমাত্র এরকম না, কোয়েশ্চেন্সটা দেওয়া হবে কি অ্যান্সার হতে পারে, মডেল আমরা স্ট্যান্ডার্ড কি অ্যান্সার হতে পারে সেটা ইউজ করলে তোমরা তোমাদের লেখাটাকে আরো ইমপ্রুভ করতে পারবে। প্রপার কপি চেকিং করা হবে, ফিডব্যাক দেওয়া হবে যাতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের এই সারাংশ লিখনটা কিরকম ভাবে তোমাদেরকে হেল্প করলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট আপডেটেড about the competitive examination. ডেডিকেটেডলি প্রিপারেশনের রেসপেক্টও আমাকে মেল করতে পারো। আর মেল আইডির লিঙ্ক অলরেডি আমি বললাম ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্ট থেকে পাবে। সুস্থ থেকো, ভালো থেকো। এরপরে আমি ইংলিশেরও যে 3টে টপিক আছে, রিপোর্ট রাইটিং, প্রেসিংস অ্যান্ড ট্রান্সলেশন, এর রেসপেক্টও 3টে পরপর পার্টে তোমাদেরকে ভিডিও করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।